বাড়িতে সবজিপাতি না থাকলে বিশেষত বর্ষার দিনের ডিনারে আলু পাঁপড়ের এই নিরামিষ ডালনাটা চটজলদি বানিয়ে নিতেই পারেন। এই রেসিপিটা মায়ের হাতে ছোটবেলায় অনেক খেয়েছি, মায়ের কাছ থেকেই এটা শেখা, আর খেতেও খুব ভালো লাগতো। তবে আজকের প্রজন্ম এসব খাবার চেনেই না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আলু পাঁপড়ের এই নিরামিষ ডালনার রেসিপি। আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবেন। রান্নাটা করার জন্য এখানে আমি আগে থেকেই আলু কেটে রেখেছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, মানে একটা আলু আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পিস করে কাটতে পারেন, তবে একটু বড় বড় রাখলেই রেসিপিটা দেখতে ভালো লাগে। দেখুন, ঠিক এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুর পরিমাণটাও কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে আপনারা দিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি পাঁপড়। আমি এখানে মশলা পাঁপড় নিয়ে নিয়েছি, তবে এমনি নর্মাল পাঁপড়েও কিন্তু এটা রান্না করা যায়। আর পাঁপড়গুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, তাই পাঁপড়গুলোকে একটু টুকরো করে কেটে নিচ্ছি। যদি আপনারা মিডিয়াম সাইজের পাঁপড় নেন তাহলে আমি বলবো এরকমভাবে আধখানা করে 2 টুকরো করে নেবেন। আর যেহেতু আমার পাঁপড়গুলো অনেকটাই বড়, তাই আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আরও যদি বেশি বড় হয় তাহলে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আর 5টা পাঁপড় আমি এখানে নিয়ে নিয়েছি। সব পাঁপড়গুলোকে আমি এভাবে কেটে রেখে দিচ্ছি। এই পাঁপড়ের টুকরোটা একটু ছেঁড়া ছিল, তাই এটাকেও এভাবে কেটে নিলাম। সবগুলোই কিন্তু আমি কেটে রেখে দিলাম। এবার মশলা বেটে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি। এবার সব মশলাগুলো একসাথে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একদম মিহি করে মশলাটা বেটে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টমেটো থেকেই জল বেরিয়ে যাবে, তাই এভাবেই বেটে নেব। মশলা বেটে রেখে দিয়েছি। এবার গ্যাসের কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু প্রথমে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, যেহেতু পাঁপড়গুলো এই তেলেই ভাজা হবে, আর বাকি রান্নাটাও কিন্তু এই পাঁপড় ভাজার তেলেই আমি করে নেব। তেলটা আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। পাঁপড়টা কিন্তু আপনারা শেষেও ভাজতে পারতেন, তবে শেষে ভাজলে তেলটা আর ব্যবহার হবে না সেই সময়, তাই আমি আগে ভেজে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে একে একে পাঁপড়গুলোকে সব ভেজে নেব, যাতে এই পাঁপড় ভাজার তেলটাই রান্নায় ব্যবহার হয়ে যায়। প্রথমে আমি একটা পাঁপড়ের টুকরো দিয়ে ভেজে দেখে নিলাম যে তেলের গরমটা ঠিক আছে কিনা। তেল খুব বেশি গরম হয়ে গেলে পাঁপড় দেওয়ার সাথে সাথে একদম পুড়ে লাল হয়ে যাবে, তাই প্রথমেই একটা পাঁপড় ভেজে দেখে নিলাম। দেখলাম তেলটা একদম ঠিকঠাক গরম আছে। এবার একসাথে 3টে করে পাঁপড়ের টুকরো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব পাঁপড়গুলোই আমার ভাজা হয়ে গেল। এই দেখুন, এভাবে ভেজে নিয়েছি। এবার পাঁপড়ের থালাটা একটু সাইডে সরিয়ে রেখে বাকি রান্নাটা শুরু করব। পাঁপড় ভাজার বাকি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটা ভেজে নেব। এতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুটা বেশ সিদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর মাঝে ঢাকাটা খুলে 2-1বার এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দেখুন, এভাবে ঢাকা দিয়ে 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আমি আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু একদম সিদ্ধও হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিংটার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তাই হিংটা দিলে স্বাদটা খুব ভালো হবে। তবে আপনারা যদি হিং খেতে না চান তাহলে হিংটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবার নেড়েচেড়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট মতো সময় ধরে মশলাটাকে নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও ভালো মতো কুক হয়ে যায়। দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম, যাতে এই গুঁড়ো মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য। আপনারা যদি এটা বাদ দিতে চান তাহলে এটা সম্পূর্ণ কিন্তু বাদও দিয়ে দিতে পারেন। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা এর মধ্যে আমি আর দিলাম না। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কিন্তু আবারও কষাতে হবে। যত ভালো করে মশলা কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, যাতে একটু পুড়ে না যায়। মশলা কিন্তু এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এই মশলার মধ্যেই আমি আবারও অল্প করে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, এতে রান্নার স্বাদটা আরও ভালো হবে। তবে জলটা কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে মশলা থেকে আমি তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে সম্পূর্ণ তেলটা মশলা থেকে ভালোভাবে রিলিজ হয়ে যায়। এখন কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, অনেকটাই মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে আর খুব ভালো করে তেলটা রিলিজ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। এভাবে মশলার মধ্যে আলু একটু কষিয়ে নিলে আলুটা খেতেও ভালো লাগে। মশলার সাথে আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলের জন্য আমি গরম জলই ব্যবহার করছি, আর জলটা কিন্তু একটু বেশি করেই দেব, যেহেতু এর মধ্যে পরে পাঁপড় ভাজাগুলো দেবো, তাই জলটা কিন্তু অনেকটা টেনে নেবে। তাই জলের পরিমাণটা একটু বুঝে সেরকম আন্দাজেই দিয়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম, আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে আর স্বাদেরও একটা ব্যালেন্স হয়। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। আর আলু সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না, যেহেতু আলুগুলো আমি এমনভাবে ভেজে নিয়েছিলাম তখনই কিন্তু আলু সিদ্ধই ছিল। এবার দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একদম আমি শেষের দিকে দিলাম, শুধু যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও একবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু পাঁপড়টা অ্যাড করব, তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর পাঁপড়টা অ্যাড করতে হবে। আমি কিন্তু পাঁপড় ভাজাগুলো দেখুন উপর দিয়ে একে একে সব সাজিয়ে দিচ্ছি। আর যদি গ্যাসের ফ্লেম অফ না করে পাঁপড় ভাজাটা দেওয়া হয় তাহলে পাঁপড়গুলো একদম নরম হয়ে গলে গিয়ে কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর সম্পূর্ণ ঝোলটাও টেনে নেবে। সব পাঁপড় ভাজাগুলোই একে একে উপর দিয়ে সাজিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে গরম ভাপটা রয়েছে সেই গরম ভাপেই কিন্তু পাঁপড়গুলো নরম হয়ে যাবে। 2-3 মিনিট মতো একটু রেখে দিয়ে এবার ঢাকাটা খুলে নিলাম আর খুন্তি দিয়ে আলতো হাতে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। হালকা করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আবারও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। এখন কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে গেছে। গরম ভাতে পরিবেশন করার জন্য আমি একটা সার্ভিং বোলে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন দেখতেও হয়েছে দারুণ লোভনীয়। এই অসাধারণ নিরামিষ রেসিপিটা আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য। দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে, আর নিরামিষ দিনের জন্য দারুণ একটা রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।